আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন প্রতিরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি খেয়াল করেছেন যে নির্বাচন কিন্তু যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করছে। একদল যদি কোনো একটা প্রতিশ্রুতি দিচ্ছে, আরেক দল সেই প্রতিশ্রুতি যে যথাযথ নয় সেটা বলছে, আবার পাল্টা তাদের উপর ব্লেম দিচ্ছে। এই যে ব্লেম গেম শুরু হয়েছে, এটা একদিক দিয়ে শুনতে ভালোই লাগে। আমি নিজে তো খুব একটা আনহ্যাপি না এই কারণে এই বলা বলির মাধ্যমে হয়তো পরস্পরকে উন্মোচিত করছে, এটা আমরা দেখে খুব মজাই পাচ্ছি। কিন্তু আমার কথা হলো কি, যে আমরা তো একটা নতুন রাষ্ট্রের দিকে যেতে চাচ্ছি, আমরা তো একটা নতুন শাসনের দিকে যেতে চাচ্ছি। আমরা যা চাই আগামী সরকারের কাছ থেকে, অথবা এই সরকারের সর্বশেষ যে কাজ নির্বাচন, সেই নির্বাচন থেকে সেটা পাওয়ার ক্ষেত্রে এই সমস্ত ঘটনা প্রবাহ কতটুকু সহায়ক বলে আপনি মনে করেন? আপনি দেখেন যে নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে এবং আসবে, আর উত্তেজনা ততই বাড়বে এবং একজনের সাথে কথা কাটাকাটি, এক দলের সাথে আরেক দলের অভিযোগ পাল্টা অভিযোগ, এগুলি নির্বাচনের একটা অনুষঙ্গ। এগুলিকে আমি মনে করি কি যে এটা ইটস নট এ ব্যাড সাইন, ইটস এ হেলথি ইস্যু, হেলথি বিষয়। যে একদল বলছে এই কথা, আরেক দল সেটাকে নাকচ করে দিচ্ছে, এতে আপনার বিষয়টা আরো বেশি জনগণের কাছে ফুটে উঠতেছে। যেটা ভয়ঙ্কর হতে পারে যদি এরা অ্যাকচুয়ালি মারামারিতে জড়িয়ে যেত কিংবা যেতে পারে, এরকম যদি হয় তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক নির্বাচনের জন্য। তবে আরেকটা কথা আপনি বলছেন যে এরা নানাবিধ দিচ্ছে, নানাবিধ প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে। আসলে এই প্রতিশ্রুতিগুলির কোনো ভ্যালু আমি একজন সচেতন নাগরিক হিসেবে দেখি না, কারণ এরা এইসব কথা রাখে না। আপনি দেখবেন যে গত নির্বাচনগুলিতে, ধরেন আওয়ামী লীগ 2008 সনে আপনার বিশাল একটা গান বাইর করলো, বিরাট গান, সেখানে বললো যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে এবং 10 টাকা চাল খাওয়ানো হবে। তারা 50-60 টাকায় চাল খাওয়াইছে, ঘরে ঘরে চাকরি দিছে, চাকরি বিক্রি করছে। এরা চাকরি বিক্রি করছে, কোনো একটা চাকরি আর কেউ পায় নাই। চাকরি সকল মালিক হয়ে গেছিল এই আওয়ামী লীগের বড় বড় নেতারা, তাদের কাছ থেকে চাকরি কিনতে হইতো। সুতরাং এবং আমরা কি করছি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু তারা তো কোনো কানে নেয়নি। এখন যেমন তারা ভিজিটি কার্ড দিছিল, দুস্থ ভাতাদের কার্ড দিছিল, কারণ কিছু উপকার হয়েছে, আমি বলবো না উপকার হয় নাই, কিন্তু কাদের দিছিল? যারা আপনার তাদের ভোটার, যারা তাদের তল্পি বাহক, তাদেরকে দিচ্ছিল। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা এক একটা কার্ডের জন্য 3,000, 2,500, 2,000 করে টাকা নিছে, এটাও তো আমরা জানি। এখন আবার একটা কার্ডের আসছে, কার্ড দেখাচ্ছে এক একজনকে, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মানে কি? আপনার কৃষি কার্ড, এটার মানে কি? আমাকে জিনিসপত্রকে ফ্রি দেওয়া হবে? আমাকে কি জিনিসপত্র ফ্রি দেওয়া হবে? ভর্তুকি কে দেবে? এই ভর্তুকি কোথা থেকে আসবে? আরেকটা বিষয়, এই যে যে দুস্থ কার্ড ঠার্ড গুলি দেওয়া হয়েছে, সেগুলির কি হবে? দুস্থ ভাতাদের কার্ড, তারপরে আপনার কাজের কাবিখা, এই যে এইসব অনেক রকমের প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামগুলি যদি অনেকগুলি ছিল ফল্টি, সেগুলিকে আপনার কারেক্ট করা দরকার। আমি বলবো না যে বাতিল করা দরকার, সেগুলিকে আরো বেশি স্বচ্ছ করা দরকার। যারা বৃদ্ধ, প্রকৃতপক্ষে বৃদ্ধ, তাদেরকে দেওয়া দরকার এইসব সাহায্য। সোশ্যাল সেফটি নেট থাকা উচিত, সেই সোশ্যাল সেফটি নেটটা আমরা রাজনৈতিক কারণে ব্যবহার করতেছি। এগুলি আমাদের বিবেচনায় নিতে হবে। মোদ্দা কথা হলো যে রাজনৈতিক দলগুলি আপনার ইস্তেহার দিবে, অনেক কিছু বলবে, কিন্তু সেইখানে একটা পাকিয়ে গেছে, জট পাকিয়ে গেছে কি, যেমন বিএনপির 31 দফা তারা কায়েম করবে, তারা ইমপ্লিমেন্ট করবে, কিন্তু হোয়াট অ্যাবাউট ইয়োর সংস্কার? জুলাই সনদ, জুলাই সনদের সাথে অনেক জায়গায় সাংগঠনিক আছে, এবং জুলাই সনদ আপনি কায়েম করবেন না 31 দফা কায়েম করবেন, নাকি ডি প্ল্যান কায়েম করবেন? আমরা তো বলতে হবে। আমরা আম জনতা আসলেই
আমরা বোকা কিনা জানি না, নাকি নির্বোধ হয়ে গেলাম আমরা সবাই, যে এইসব কথা এই 31 দফা যদি কায়েম করে, তাহলে কি আপনার ওই এই যে ইসের কি বলে ওই সংস্কার কি হবে? সেখানে তো সাইন করে বসে আছে সবাই, সেখানে সাইন করে বসে আছে। এখন সংস্কার যদি করতে যায়, তাহলে 31 দফা কি আচ্ছা, কায়েম হবে? আপনি যে সংস্কারের সাইন করাটাকে তো সিরিয়াসলি নিচ্ছেন, আমার তো মনে হয় তারা এই সিগনেচারটা করেছে কেবলমাত্র করার জন্য করেছে। আপনি কি এটা টের পাচ্ছেন না? এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের অনেক মানে আপনার অযোগ্যতা, অকর্মণ্যতা অথবা অপকর্ম, এগুলো নিয়ে কিন্তু কোন রাজনৈতিক দল দেশে কখনো একটা শব্দ উচ্চারণ করছে না। কেন করছে না? কারণ তাদের মাথায় একটাই চিন্তা, যে কোনোভাবে খেলে নির্বাচনটা হয়ে যায়। আমার মনে হয় সেই কারণে তারা বলছে যে সাইন করে আসছে। কিন্তু তারা যদি সেই সিগনেচারটা মিনই করতো, ওখানে তো লেখা আছে ভাই যে 5% আসনে নারীদেরকে মনোনয়ন দিবে, এবং এটা ওখানে স্পষ্ট ভাবে এটাও লেখা আছে এই নির্বাচন থেকেই দিবে। জামাত তো দিচ্ছে 0%। আপনি বিএনপির কথা বাদ দেন, বিএনপি একটি দফা নিয়ে আসছে, জামাত কেন 0% করলো? এটা বোঝান আপনি আমার, এটা নিয়ে না, তার মধ্যে কোনো লজ্জা আছে? জামাত তো নীতিগত ভাবে মহিলাদেরকে ওই পরিসরে নিতে চায় না। তারা বলছে যে আমাদের এখানে মজলিসে শূরায় 100 মতো আছে, কিন্তু সংসদে তারা দে আর নট রেডি টু টেক দেম টু দি পার্লামেন্ট। এই কথা কিন্তু বলছে, যখন সময় হবে তখন তারা নিবে। অর্থাৎ এইখানে পুরুষদের কথাটাই, সময় হয়েছে কিংবা হবে এটা আমরা কি করে বুঝবো? জামাতের পুরুষ সদস্যরা যখন ডিসিশন নিবে, তখন মহিলা সদস্যরা যাইতে পারবে। এখানে এটি হচ্ছে তাদের তাদের এই আসলে খুবই দুর্ভাগ্যজনক যে আমরা এই বিষয়গুলি করলাম না। আপনি দেখেন, বিএনপি এখন বলতেছে যে আমাদের এখানে সাইন করতে হয়েছে, নাহলে তারা নির্বাচন দেয় না। আবাস ইঙ্গিতে কেউ প্রকাশ্যে বলতেছে আমরা একটু সাইন করছি নির্বাচন পাওয়ার জন্য। আবার সাইন করে তারা বলতেছে আমরা এটাকে না ভোট পাবলিকে দিলে দিবে, আমরা জানি না কিছু। এট দ্য সেম টাইম এই এনসিপি সাইন করে নাই। এনসিপি কিন্তু এই জুলাই সনদের সিগনেটারি না। এখন তারা আবার এটা নিয়ে ঝাঁপাই পড়ছে যে না, এখানে করতে হবে, এই জুলাই সনদ কার্যকরী করতে হবে। জুলাই সনদ কার্যকরী কিভাবে করবে? এটা একটা আপনার সোনার পাথর বাটি। সেখানে 84টা দফা আছে জুলাই সনদে। 84টা দফার মধ্যে অনেকগুলি দফা আছে যুবক উপযোগী এবং ভালো, যেটা আমরা অনেকেই চাই। যেমন আপনি ধরুন এই যে এই টার্ম লিমিট করা, তারপর দলীয় প্রধান থাকতে পারবে না, প্রধানমন্ত্রী, তারপরে ক্ষমতার ভারসাম্য আনা, এইসব জিনিস, যেমন নারীদের ধীরে ধীরে ইনক্রিজ করা রিপ্রেজেন্টেশন সংসদে, এসব জিনিসগুলি ভালো। এট দ্য সেম টাইম সেইখানে কিন্তু একটা কিন্তু জটিলতা আছে। জটিলতা কি? জুলাই এই যে গণভোটটা কিন্তু জুলাই সনদের উপরে একমাত্র না। সেখানে আপনি যে ব্যালট পেপারটা দেখেন, যেটা আলটিমেট ডকুমেন্ট, ব্যালটে আপনি যখন হাত দিবেন তখন ওই ব্যালটে যা আছে ওইটা অক্ষরে অক্ষরে প্রতিপালিত করতে হবে। সেখানে আছে যে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ আদেশ 2025 এবং জুলাই সনদের উপরে জুলাই সনদ কি আপনি সমর্থন করেন কিনা, হা কিংবা না, হা কিংবা না। এখন আপনি দেখেন জুলাই সনদ বাস্তবায়ন যে অধ্যাদেশ 3 নভেম্বর গত বছরের এটা করছে, ওটার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে যেগুলি কিন্তু আপনার বিরাট একটা সমস্যার সৃষ্টি করবে। যেমন বলা হয়েছে যে আর্টিকেল, কয়েকটা আর্টিকেল, মঞ্জুর ভাই, এই ডিটেল গুলো যদি থাকে, এই ডিটেল গুলি সহ কিন্তু তারা কিন্তু এগুলি ক্লিয়ার করছে না। ক্লিয়ার না করার কারণে তারপরে পাবলিককে তারা প্ররোচিত করছে হা দাও। তো এখন এই প্ররোচনাটা কতটুকু নৈতিক ভাবে ঠিক বেঠিক, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনিও করেছেন। কাজে সে আলোচনা করে আর লাভ নাই, কারণ তারা তো নির্লজ্জের মতো বলেই যাচ্ছে। কালকে দেখলাম যে একটা টিভিতে আলী রিয়াজ বলতেছে যে যারা জুলাই সনদে না দিবে আপনারা কি তাদের প্রতিনিধি না? নাকি না আমরা তাদের প্রতিনিধি না? এটা আলী রিয়াজ বলতেছে। আলী রিয়াজ যদি তাদের প্রতিনিধি না হয়, তাহলে তাদের ট্যাক্সের টাকা কি তার বেতন হচ্ছে না? তো হচ্ছে না। এই লোকগুলি তো নির্লজ্জ, আপনি কি বলবেন? যা হোক, আমি এই লোকগুলি শুধু নির্লজ্জ নয়, এগুলি আপনার এদের ব্রেনে গার্বেজ বোঝায়।
কতগুলি বিদেশি শকুন, আমি এদেরকে বিদেশি শকুন বলি, শকুন যখন ডেড বডি থাকে সেখানে তারা আইসা উড়ে উড়ে আসে, এই বিদেশি শকুনগুলি আইসা আপনার বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে। আলিরিয়াজ একটা ইন্টারভিউ আমি দেখছি, সেখানে সে বলছে যে আমি হা ভোটের পক্ষে। সেইখানে আপনার নৈতিকভাবে সরকার কোনো দিতে পারে না, সরকার এখানে নিরপেক্ষ ভূমিকায়। সরকার তো জনমত যাচাই করতে চাচ্ছে, সে তো জনমত যাচাই করার জন্য ইলেকশন কমিশনকে বলছে যে এই প্রশ্নগুলি আমি দিলাম, এই প্রশ্নগুলির পক্ষে কতজন আছে আর বিপক্ষে কতজন আছে আমি জানতে চাই, তারপরে আমি ডিসিশন নিব। ভালো কথা, তুমি এক পক্ষের এসে দাঁড়াইছো কেন? তুমি যখন বলো যে না ভোট যারা দিবে তারা। আচ্ছা, এখন একটা কথা আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো গিয়া আমরা এতকাল দেখেছি যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক জাতীয় পার্টি তারা তৃতীয় এবং চতুর্থ দল হিসাবে পুরোনো বড় দলের সঙ্গে মিলে হয় তা শেয়ারতে চায় অথবা বিরোধী দলের সঙ্গে শক্ত অবস্থানে থাকতে চায়। এই আমরা দেখেছি আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে জামায়াত হয়ে গিয়েছে প্রধান দুই দলের এক, এবং দিন যত যাচ্ছে তারা এমন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন এমন একটা হাইপ তুলেছে যে মনে হচ্ছে যে জামাত বুঝি ক্ষমতায় চলে আসবে। এই ক্ষেত্রে আবার দেখলাম আমি যে আমাদের একজন সাবেক বাংলাদেশের একজন সাবেক কূটনীতিক, মানে ভারতীয় কূটনীতিক আর কি, কারণ ভারতের কূটনীতিকরা এখন কি বলেন না বলেন সেটা তো আমরা একটু আমাদের জন্য ম্যাটার করে। হর্ষবর্ধন শ্রীংলা দূতাবাসের রাষ্ট্রদূত হাই কমিশনার ছিলেন, তিনি বলতেছেন যে নির্বাচনে অনিয়ম হলেই জামাত কেবল ক্ষমতায় আসতে পারবে। তো আমার কথা হলো, প্রশ্নটা আপনার কাছে এটা যে আসলে জামাতের সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? কথাটা হলো যে নির্বাচনে অনিয়ম ছাড়া জামাত ক্ষমতা আসতে পারবে না, এটা হর্ষবর্ধন শ্রীংলাই বা কিভাবে বলেন? শোনেন, হর্ষবর্ধন শ্রীংলা তো একজন ডিপ্লোম্যাট, উনি ডিপ্লোম্যাটিক ওয়েতে বলছে যে অনিয়ম হলে, অর্থাৎ জামাতের পক্ষে চুরি না করে এইখানে ভালো একটা কিছু রেজাল্ট করা সম্ভব না, এই কথাটাই উনি একটু আড়ালে আবডালে বললেন। আমি আপনার দেখেন জামাতকে আমার কাছে মনে হচ্ছে জামাত সোশ্যাল মিডিয়াকে খুব ক্লেভারলি ইউজ করে তারা একটা হাইপ তৈরি করছে। জামাত এখন আসলে একটা পেপার টাইগার, কাগজে বাঘ। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই, আপনি দেখবেন যে গত ৩৫ বছরে ৮টা নির্বাচন হয়েছে, 4টে নির্বাচন হয়েছে কেয়ারটেকারের আন্ডারে, যে নির্বাচনগুলিকে গ্রহণযোগ্য বলে ব্যাপক সংখ্যক লোক মনে করে, বাকিগুলিকে নির্বাচন হিসেবেই ধরে না। যেমন আপনার 14 সনের, 2014 সনের, 18 সনের, 24 সনের, 96 ফেব্রুয়ারি, এগুলি ধরে না, এগুলি কোনো ডাটার কোনো ভ্যালিডিটি নাই। কিন্তু 91 ইলেকশন, 96 জুনের ইলেকশন, 2001 ইলেকশন, 2008 ইলেকশনের যে রেজাল্ট, সে রেজাল্ট মোটামুটি কেন অত্যন্ত গ্রহণযোগ্য হিসাবে গণ্য হয়। এখানে দেখেন জামাত এই 4টা ইলেকশনে টোটাল সিট পাইছে 40টা, এই 4টি ইলেকশনে, 91-এর, 96 জুন, 2001, 2008। সেই ক্ষেত্রে এই 4টি ইলেকশনে জাতীয় পার্টি পাইছে 108টা সিট, মানে 2.5 গুণেরও বেশি, আর বিএনপি পাইছে 479টা সিট, আর আওয়ামী লীগ পাইছে 526টা। এখন আপনার পপুলার ইতে দেখেন, জামাতের এই 4টি ইলেকশনের অ্যাভারেজ ছিল 7.43, মানে পপুলার ভোট, আর জাতীয় পার্টির ছিল 10.43। এখন আপনি চিন্তা করেন যে বিরাট একটা পার্থক্য, 3%-এর মধ্যে পার্থক্য। কিন্তু তার থেকে বড় একটা কথা আছে, জামাত এই 40টা সিট পাইছে কোন ইয়ারে? জামাত 91-এ বিএনপির সাথে যখন একটা অলিখিত সমন্বয় ছিল তার, সেই সময় সিট পাইছিল 18টা। আবার 2001-এ যখন আবারও বিএনপির সাথে তারা জোট করে ইলেকশন করছে, তখনও পাইছে 17টা। যখন সে একা ইলেকশন করছে 96 জুনে, সে একা ইলেকশন করছে, সিট পাইছে 3টা। 2008-এ সে একা ইলেকশন করছে, সিট পাইছে 2টা। এখন এই 2টা ইলেকশনের আপনি চিন্তা করে দেখেন, এভারেজ হচ্ছে 2.5টা। মঞ্জুর ভাই, হ্যাঁ, এখানে আপনার কথার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনি আগের রেজাল্ট দিয়ে কি সবসময় বর্তমান রেজাল্টকে আপনি প্রিডিক্ট করতে পারেন? যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে শ্রীলঙ্কার যে বর্তমান যে পলিটিক্যাল পার্টি, যারা ক্ষমতাসীন পার্টি, ন্যাশনাল পিপলস পাওয়ার, তারা কিন্তু
এর আগে নির্বাচনে 2020-এর নির্বাচনে আসন পেয়েছিল মাত্র 3টা, এইবার তারা পাইছে 159টা, পেয়ে তারা ক্ষমতায় গেছে। মানে মাত্র 2 বছরের ব্যবধান। আগের আসন নিয়ে কি বর্তমানের অবস্থানটাকে ব্যাখ্যা করা যাবে? না, আপনি শুনেন, পপুলার ভোটের মাধ্যমে অনেক সময় প্রেডিক্ট করা যায় না। আমরা 2001 সনে কি দেখছি, আপনার সেখানে এই 0.1% কম ভোট পাইছিল আওয়ামী লীগ, কিন্তু সিট পাইছিল 93টা কম। 192টা পাইছিল আপনার এই 193টা পাইছিল বিএনপি, 62টা পাইছিল আওয়ামী লীগ। ভোটের পার্থক্য ছিল লেস দেন 1%। এগুলি এই পার্লামেন্টারি ইলেকশন এগুলি সম্ভব, কিন্তু আপনার জামাত ম্যাক্সিমাম পার্সেন্টেজ ছিল তার ভোটের 91-এ, আপনার 12% ম্যাক্সিমাম। তো জামাতের আপনি যদি লক্ষ্য করেন কোন কোন সিট গুলি, সেটাও তো সুনির্দিষ্ট ভাবে অনেকেই বলতে পারেন। যেমন আপনার সাতক্ষীরায় তার প্রভাব আছে, সেখানে 2টা সিট 3টা সিট সে পেয়ে যাবে, গাইবান্ধায় পেয়ে যাবে, হয়তো আপনার দিনাজপুরে পাবে, আপনার ঢাকায় সে একটা সিট পাবে বলে আমি ধারণা করি না। ঢাকায় সে একটা সিটও পাবে না, তো ভালো করবে, পপুলারিটি তার বাড়বে, পপুলারিটি বাড়বে। কিন্তু এইখানে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, তাহলে জামাত ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 20টার বেশি সিট সে পাবে না। কারণ হলো যে তার যেটা ছিল, আওয়ামী লীগের ভোটের আশা সে করছিল, কারণ তারা কেস করে নাই, এবং তারা অনেক আওয়ামী লীগ নেতাদের বাড়িতে চাউলের বস্তা পাঠাইছে, যারা একটু কষ্টে আছে তাদেরকে হেল্প করছে। সেই যে একটা সহানুভূতি ভোট পাওয়ার যে আশাটা ছিল, সেইটা গুলে গুলে বালি পড়ে গেছে এনসিপি কে যখন নিছে। এনসিপি এবং জামাতের এই যে একটা জোট হওয়াটা এনসিপির জন্য ক্ষতিকর হয়েছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারি ফেস করতেছে, জামাতের সাথে গেছেন কেন? আর জামাতেরও ক্ষতি হয়েছে যে আওয়ামী লীগ বলতে তুমি তো এনসিপির সাথে গেছো। এই দুইটা পার্টির জন্য এটা একটা অশুভ ডিসিশন ছিল। আলাদা আলাদা করলে হয়তো তারা কিছুটা বেটার করতে পারতো। এখন আপনি দেখেন যে আমরা সবকিছু নিয়ে আলোচনা করি, জামাত বাঘের বাচ্চা হয়ে আসছে, এই এনসিপি আসছে, বিএনপি আসছে, কিন্তু একটা জিনিস চিন্তা করি না যে বাংলাদেশের 30% মতো ভোটার আছে আপনার আওয়ামী লীগের, তাদের ক্যান্ডিডেট নাই, এবং তারা কিন্তু অনেকটা দিশেহারা, তারা কাকে ভোট দেবে, কেমনে দেবে, এই যে দিশেহারা অবস্থা, তাদের মালে গনিমত অবস্থা, এটি কিন্তু রাজনীতির জন্য একটা একটা মানে অশুভ চিহ্ন, অশুভ সংকেত। তারা কোথায় ভোট দেবে? এই আওয়ামী লীগের ভোটকে তারা বিবেচনায় আনে না, বিবেচনায় নাই না, তারা কিন্তু নানাবিধ ক্যালকুলেশন করে যাচ্ছে। এগুলি দেখতে হবে। আজকে দেখেন যে বিএনপির প্রায় 79টা সিটে বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াইছে। বিদ্রোহী ক্যান্ডিডেটদের সাকসেসের এইটা সম্ভাবনা অনেক বেশি, 50%। আমার মনে হয় 30-40টা বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট উইন করে যাবে একেবারে অবভিয়াসলি, যেমন 2000 আপনি যে কথাটা বললেন যে 79টা আসনে তারা বিদ্রোহী ক্যান্ডিডেট আছে, তার থেকে আপনি ধারণা করেছেন প্রায় 40টার মতো বিএনপি বিদ্রোহী ক্যান্ডিডেট জিতে যাবে। আমার প্রশ্ন হলো এখানে যে যেগুলোতে না জিতবে, যেগুলোতে জিততে পারবে না, ধরা যাক আরো 40টার মতো আসনে তাদের বিদ্রোহী ক্যান্ডিডেট আছে কিন্তু জিততো না, কিন্তু এই না জিতলেও তাদের উপস্থিতিটাই কি বিএনপির আপনার অবস্থানটাকে একটু দুর্বল করে দিবে না? অফকোর্স, তাদের তো ধানের শীষে তারা তো নির্বাচন করবে না। তারা কেউ করবে ফুটবলে, কেউ করবে আনারসে, কেউ করবে। যদি বিএনপি দুর্বল হয়ে যায়, সেটা কি প্রোগ্রাম জামাতের জন্য পজিটিভ হবে না? বিএনপি, হ্যাঁ, জামাতের জন্য বিএনপি এমন একটা হইতে পারে, এমন একটা, যদি জাতীয় পার্টিতে বেশ ভোট যাবে, আওয়ামী লীগের ভোট বেশ কিছু শেষ পর্যন্ত পানি গড়ায় ওইদিকেই চলে যাবে। জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারির যে কথা যে তারা 70টা সিটে জিততে পারে, আমিও একমত। 70 বা ওই ধরনের 60, 70 কিংবা 80টা সিট জিততে পারে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের তো আবার আছে 30-40টা সিট আছে। যেভাবে যেই উইন করুক, তারা শেখ হাসিনার বা আওয়ামী লীগের এমপি, তারা তারা ইন্ডিপেন্ডেন্ট আসবে, কিন্তু তারা আওয়ামী লীগের এজেন্ডা নিয়েই আসবে মাঠে, এটা তো বোঝাই যায়। সেক্ষেত্রে বিএনপির পক্ষে 151টা সিট নাও পাওয়া যেতে পারে, তার হয়তো কোয়ালিশন করতে হইতে পারে, তার ওই বিদ্রোহীদের সাথেই কোয়ালিশন করতে হইতে পারে, কারণ সেটা হবে কোয়ালিশন। কারণ তারা তো ওই ওই সিম্বল নিয়ে আসে নাই, তারা তো বিএনপির ক্যান্ডিডেট হিসেবে আসে, তারা আসছে নিজস্ব ভাবে। সুতরাং একটা কোয়ালিশন গভর্নমেন্ট হওয়ার সম্ভাবনাকে উড়েই দেওয়া যায় না কিন্তু।
আচ্ছা, আপনি তাহলে কোয়ালিশন গভর্নমেন্টের একটা সম্ভাবনা দেখছেন? জি, আমি দেখি যদি যে এই বর্তমানে এই যে পরিস্থিতিতে ভোটের মাঠে